C2D2। যেমন এখানে ইথাইন পরিচয় C2H2 ফর্মেশন হয়। আচ্ছা এই ডি তো লেখা আছে আমার নিজেরই গুলিয়ে যাচ্ছে, সেই C2D2, ঠিক আছে। C2D2 হলো, C2D2 সাথে তোমার কি হয়ে যাবে, সেম জিনিস, যে ক্যালসিয়াম, বাকি যে ক্যালসিয়ামটা থাকে সেটা হাইড্রোক্সাইড ফর্মেশন করবে, মানে হাইড্রোডিট্রিয়ামস। সমস্যাটা তখন হয়েছে যখন জিনিসটা ভলিউমে চলেছে, যখন লিটারে চলেছে। পার লিটারে তুমি একটা হিউজ ডিফারেন্স দেখতে পাবে। পার লিটারে যে আমাদের লিকুইড H2টা আছে, যেটা আমরা মেনলি ফুয়েল হিসেবে ইউজ করবো ভাবনা চিন্তা করছি, সেটা তোমার বেরোয় 9968। দেখতে পাচ্ছ কত বড় 9968। নেক্সট হচ্ছে হাইড্রোজেন ফুয়েলটা থাকলে একজনকে ক্যাটালিস্ট লাগবে। যখন হাইড্রোজেন ফুয়েল কাজ করবে একজন ক্যাটালিস্ট হিসেবে থাকবে। ক্যাটালিস্ট যেটা ইউজ হয় হাইড্রোজেন ফুয়েলের ক্ষেত্রে, ক্যাটালিস্ট প্ল্যাটিনাম পাওয়া যায় না। একাডেমি আমরা পড়ছিলাম হাইড্রোজেন ক্লাস 11-তে। আমরা আগের ক্লাসে ওই কেমন করে আমরা হার্ডনেস অফ ওয়াটার সব রিমুভ করতে হয় সব দেখেছি। আজকে এটা আমাদের লাস্ট পার্ট হবে আমাদের এই চ্যাপ্টার হাইড্রোজেনের, সেটা হচ্ছে তোমাদের পার্ট 7 হেভি ওয়াটার পড়বো আজকে। হেভি ওয়াটার কি জিনিস হয় আর ডিহাইড্রোজেন অ্যাজ আ ফুয়েল, ঠিক আছে। তো এক একটা করে স্টার্ট করি, স্টার্ট করতে করতে তোমাদের মাথায় ঢুকে যাবে। তো হেভি ওয়াটার, হেভি ওয়াটার আমরা নর্মালি D2O কে বলে থাকি, ঠিক। আচ্ছা যদি আমরা হাইড্রোজেনের আইসোটোপস দেখি, হাইড্রোজেনের যদি আইসোটোপস দেখি তাহলে হাইড্রোজেনের তিনটা আইসোটোপস আছে। একটা হচ্ছে হাইড্রোজেন 11, একটা হচ্ছে হাইড্রোজেন 21, একটা হচ্ছে হাইড্রোজেন 31। এন্ড ফরচুনেটলি বা আনফরচুনেটলি এইটাকে আমরা নর্মাল হাইড্রোজেন বলি, ঠিক আছে, বা প্রোটিয়াম বলি এটাকে, যেটা 11 হয় এটাকে আমরা বলি প্রোটিয়াম, যেটা আমরা হাইড্রোজেনে বলে থাকি নর্মাল হাইড্রোজেন। এটাকে আমরা বলি ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম। আর এইটাকে আমরা বলি ট্রিটিয়াম, ট্রিটিয়ামের কি ট্রিটিয়াম। আচ্ছা কি তফাৎ হয় যে অ্যাটমিক মাস এনজয় আমরা নরমাল জানি আইসোটোপস কাদের বলে, যাতে অ্যাটমিক নাম্বার সেম অ্যাটমিক মাস আলাদা, বারবার পড়েছি অনেকবার পড়েছি আর আলাদা করে বলার কিছু নেই। তো এইখানে আমাদের একটা প্রোটন আছে, এইখানেও আমাদের একটা প্রোটন আছে, এইখানেও আমাদের একটা প্রোটন আছে, কিন্তু সমস্যা হচ্ছে এইখানে কোনো নিউট্রন নেই, এখানে একটা নিউট্রন আছে, এখানে দুটো নিউট্রন আছে, ব্যাস হয়ে গেল তাহলে আইসোটোপস। আচ্ছা তাহলে যখন এই হাইড্রোজেনটা ও অক্সিজেনের সাথে মিশবে তাহলে এটাকে H2O বলবো, এটা যখন মিশবে তখন এটা D2O হয়ে যাবে, এটা যখন মিশবে এটা T2O। এন্ড এই D2O কি আমরা বলি হেভি ওয়াটার। বোঝা গেল এই D2O আমরা বলি হেভি ওয়াটার। এবার এই D2O একটুখানি আমরা স্পেসিফিকেশনস গুলো দেখে নেব। স্পেসিফিকেশনস, প্রথম কথা ডিসকভারি। ডিসকভার করেছিল উরে বলে একজন সায়েন্টিস্ট, বাই উরে, UREY, ঠিক। আচ্ছা এবারে ফিজিক্যাল প্রপার্টিজ কিছু দেখে নেব। ফিজিক্যাল প্রপার্টিজ, ফিজিক্যাল প্রপার্টিজে মোটামুটি তোমরা জানো যেগুলো হয় কালারলেস, অর্ডারলেস, টেস্টলেস, সবলেস, ঠিক আছে। কালারলেস, অর্ডারলেস, টেস্টলেস। ইউজ কোথায় করা হয়? ইন হেভি যে নিউক্লিয়ার প্লান্টস গুলো হয় না সেইগুলোতে, হেভি নিউক্লিয়ার ফ্যাক্টরিজ বা প্লান্টস, ফ্যাক্টরি বা প্লান্টস, এখানে তোমার ইউজ করা হয় হেভি ওয়াটারকে, ঠিক। এবার একটু কেমিক্যাল প্রপার্টিজ এর দিকে আসি। দেখো কেমিক্যাল প্রপার্টিজ যেমন তোমার ওয়াটার দেখায় সেরকমই কেমিক্যাল প্রপার্টিজ দেখায়। প্রথম কথা লিখবো সেম অ্যাজ ওয়াটার, সেম অ্যাজ H2O। এটা আমরা কিসে দেখছি? D2O দেখছি, তাই না?
তাহলে H2 যেমন দেয় সেরকমই দেয়, বাট একটা জিনিস প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে রিঅ্যাকশন রেট, বাট দ্য রিঅ্যাকশন রেট ইজ কোয়াইট স্লোয়ার দেন H2O. Reaction rate is slower. হলো, কেমিক্যাল প্রপার্টিজ মিটলো। মেটেনে কিছু কিছু রিঅ্যাকশন আমরা দেখে নেব। যেমন প্রথম রিঅ্যাকশন দেখব CaCl2 প্লাস D2O। তাহলে যদি আমাদের এখানে H2O থাকতো তাহলে CaOH2 হতো, তাহলে সেম এখানে কি হয়ে যাবে CaOD2 প্লাস HCl হতো, তার মানে এখানে DCl। আচ্ছা ঠিক, এবার এখানে তোমরা একটুখানি CaCl2 এটা এখানে যদি তোমরা একটু ব্যালেন্স করা আছে কি, আচ্ছা ব্যালেন্স করছি না, বাদ দাও, ব্যালেন্স পরে করবে। ধরো ক্যালসিয়ামের সাথে ধরো CaC2 আছে, ক্যালসিয়ামের সাথে ধরো কার্বন আছে CaC2 প্লাস D2, তাহলে যেমন H2O তো হতো, এখানে H2D2 তোমার D2 তোমার এখানে অক্সিজেন আছে, তাহলে তোমার কার্বনের সাথে সরি C2D2 সরি C2D2, যেমন এখানে ইথাইন পরিবেশন C2H2 ফর্মেশন হয়। আচ্ছা এই D তো লেখা আছে, আমার নিজেরই গুলিয়ে যাচ্ছে, C2D2, ঠিক আছে। C2D2 হলো, C2D2 এর সাথে তোমার কি হয়ে যাবে সেম জিনিস, যে ক্যালসিয়াম, বাকি যে ক্যালসিয়ামটা থাকে সেটা হাইড্রোক্সাইড ফর্মেশন করবে, মানে হাইড্রোডিট্রামস, ঠিক আছে। এই রিঅ্যাকশন গেল। নেক্সট যদি আমরা SO3 এর সাথে এটাকে রিঅ্যাক্ট করাই, আচ্ছা তোমরা কিভাবে করবে না, প্রথমে এই এইচটা ভাবে এইচ এর সাথেই করাচ্ছ, কারণ দেখো প্রপার্টিজ তো তোমার একই, শুধু একটু ভারী আর রেট অফ রিঅ্যাকশনটা কম। তাই রেট অফ রিঅ্যাকশন কম মানে এটা তৈরি হবে যে অন্য কোনো প্রোডাক্ট হয়ে যাবে, প্রোডাক্ট তোমার একই হবে। তাহলে SO3 এর সাথে যখন D2O-টাকে করছো, তখন আমি জানি SO3 এর সাথে যদি একটুখানি জল মেশে তাহলে কি তৈরি হয়, H2SO4 তৈরি হয়, তাহলে এখানে H2DO4 হবে, এই সরি H2 কেন D2 D2SO4 D2SO4 তৈরি হবে, ঠিক আছে। নেক্সট L4 C3 এর সাথে তুমি যদি D2O মেশাও, L4 C2 এর সাথে তুমি D2O-টাকে মেশাও, তাহলে এখানে কি যাবে, এটা মিথেনের রিঅ্যাকশন, তাহলে এখানে CD4 হবে, আর বেঁচে থাকবে কি Al এর সাথে Al এর অক্সাইড তৈরি হবে, Al এর অক্সাইড তৈরি হবে, তাহলে LOD হোল টু সরি Al3 প্লাস হয় না হোল 3 সরি, ঠিক আছে। তাহলে এই তোমার মোটামুটি ছিল কিছু কেমিক্যাল রিঅ্যাকশন, যেগুলো H2 এর সাথে করলে যেটা হতো D2 এর সাথে করলে সেটাই হবে, শুধু Hটা D হয়ে যেত, আর কিছু কাজকর্ম কিছু নেই। হ্যাঁ তোমাদের হেভি ওয়াটার সম্পর্কে মোটামুটি একটুখানি ধারণা হলো, কিছু না একটুখানি জলের থেকে ভারী, আর হচ্ছে রিঅ্যাকশন রেটটা একটু আস্তে আস্তে হয়, যে জিনিস একটু ভারী হয়, তুমি যদি বেশি ভারী হয়ে যাও তুমি তো আস্তে আস্তে যাবে, তাই না, তো ওই জন্য একটু রিঅ্যাকশন রেটটা স্লোয়ার হয়। যদিও এটা প্রপার মানে কি বলে এক্সপ্লেনেশন নয়, জাস্ট আমি তোমাকে মজার ছলে বললাম মনে রাখার জন্য, ঠিক আছে। ওকে, নেক্সট আমাদের যে আছে ডিহাইড্রোজেন H2 অ্যাজ আ ফুয়েল, আমাদের কি অ্যাডভান্টেজ আছে, কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে, প্রথমে আমরা একটু দেখে নেবো। Next topic, dehydrogen as fuel। আচ্ছা প্রথম কথা বলি, কেন ডিহাইড্রোজেনকে আমরা ফুয়েল ইউজ করার দরকার পড়ছে, কারণ পেট্রোল কি কম পড়ে গেছে, আর সোজা কথা হচ্ছে পেট্রোল একদিন না একদিন শেষ হবে, গ্যাস একদিন না একদিন শেষ, আরে গ্যাস শেষ হবে না পেট্রোল তো শেষ হবে, তো আমাদেরকে কিছু তো একটা আলাদা জিনিস মানে ভেবে রাখতে হবে, যেটা দিয়ে আমরা পরে কাজ করাতে পারবো। ধরো পেট্রোল শেষ হয়ে গেল, তখন তুমি কি করবে, কি করবে, তো কিছু একটা ফুয়েল হিসেবে ব্যবহার করার মতন কিছু একটা মানে আলাদা আলাদা পজিশন কিছু একটা রাখতে হবে। তো এই ডিহাইড্রোজেনটাকে আমরা ফুয়েল হিসেবে কিভাবে ইউজ করতে পারি সেটাই আমরা দেখবো। তো কেন ডিহাইড্রোজেনই, কেন ওয়াই ডিহাইড্রোজেন, কারণ আমরা কি জানি হাইড্রোজেন ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক।
H2 H এই যতটা হাইড্রোজেন আমাদের এনভায়রনমেন্টে আছে ততটা অন্য কোনো গ্যাস নেই। হাইড্রোজেন সব থেকে বেশি আছে, নাইট্রোজেন আছে, তারপর অক্সিজেন আছে। তাহলে এটা সব থেকে মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের মোস্ট অ্যাবান্ডেন্ট বা সব থেকে মোস্ট অ্যাভেলেবেল যে এলিমেন্ট পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন, যার কারণে এটাকে আমরা ফুয়েল হিসেবে ইউজ করার চেষ্টা করাচ্ছি। নর্মালি তোমরা জানো হাইড্রোজেন ফুয়েল দিয়ে রকেট ফকেটে মাঝে মাঝে লঞ্চ হয়, ঠিক আছে। তো যাই হোক, যেহেতু মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট তাই জন্য এই জিনিসটাকে দিয়ে আমরা করার চেষ্টা করছি। এবার আমাদের কাছে কিছু ডেটা আছে, যে ডেটা দিয়ে আমরা বুঝবো যে আমরা যে করছি এটাতে মানে যে করছি আদেও কতটা এনার্জি রিলিজ হয়। কারণ কম্বাসনে তো এনার্জি রিলিজ হয়। পেট্রোল কি করে, পেট্রোল যখন কম্বাসন হয় তো এনার্জি রিলিজ করে। তো কম্বাসনে এনার্জি যদি রিলিজ করে তবেই তো সেটাকে ফুয়েল হিসেবে কাজ করা যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখছি রিলিজ এনার্জি, একটা ডেটা দিচ্ছি, রিলিজ ইন এনার্জি, ঠিক আছে। এখানে দিচ্ছি লিকুইড H2 ডিহাইড্রোজেন, এখানে দিচ্ছি গ্যাস H2, ঠিক আছে। আর যেটাগুলো দেবো কিলো জুলে দেবো। তাহলে পার মোল, প্রথম পার মোল মানে এই লিকুইড H2 পার মোল করলে কত কিলো জুল আমাদের এনার্জি প্রডিউস হবে। তাহলে এটার মোটামুটি ডেটাটা বলে 286 কিলো জুল, ঠিক আছে। লিকুইড H2 282, আর এটা হচ্ছে 286, ঠিক 286। আচ্ছা, এটা তো পার মোল, পার গ্রাম, পার গ্রাম বুঝতে পারছো, পার মোলে এত হলো, পার গ্রামে তো একটু কম হবে, বাট মোটামুটি নিয়ার অ্যাবাউট ঠিক থাকবে 143 142। সমস্যাটা তখন হয়েছে যখন জিনিসটা ভলিউমে চলেছে, যখন লিটারে চলেছে। পার লিটারে তুমি একটা হিউজ ডিফারেন্স দেখতে পাবে। পার লিটারে যে আমাদের লিকুইড H2 আছে, যেটা আমরা মেনলি ফুয়েল হিসেবে ইউজ করবো ভাবনা চিন্তা করছি, সেটা তোমার বেরোয় 9968। দেখতে পাচ্ছ কত বড় 9968। আর এই গ্যাস H2 খুবই কম এনার্জি প্রডিউস করে, 12-13 এরকম করে। তো এই যে ডেটাটা, এই জিনিসটাকে কাজে লাগানোর জন্য আমাদের এত চক্র। দেখো এইখানে কিন্তু প্রচুর একটা হিউজ পরিমাণে এনার্জি প্রডিউস হচ্ছে যখন পার লিটার H2। এটা যখন লিকুইডে থাকছে, লিকুইডে থাকলে পার লিটারে অনেক এনার্জি, এত কিলোজুল এনার্জি প্রডিউস হয়, যাই জন্য ডিহাইড্রোজেনকে নিয়ে আমাদের এতটা বেশি ইন্টারেস্ট, ঠিক। তাহলে এই তো হয়ে গেল কিছু ডেটা। বাট এই যে জিনিসটা হলো, এই জিনিসটাকে তো একদম যদি করাই যেত তাহলে এখন থেকে তোমাদের মোটরসাইকেলে পেট্রোলের জায়গায় হাইড্রোজেন লাগতো। তোমরা রিসেন্টলি কিছু নিউজে শুনে থাকবে যে হাইড্রোজেন ফুয়েলে চলে এমন বাস হয়েছে দিল্লিতে, কিছু হচ্ছে, হয় না এমন না। এর কিছু অ্যাডভান্টেজও আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। প্রথমে আমরা অ্যাডভান্টেজ দেখবো যে হাইড্রোজেন ফুয়েল নিয়ে ইউজ করলে কি কি আমরা অ্যাডভান্টেজ পাবো। প্রথমে পাবো হিউজ অ্যাভেলেবিলিটি, হাইড্রোজেনের তো হিউজ অ্যাভেলেবেল। হিউজ অ্যাভেলেবেল, ঠিক আছে, প্রচুর হাইলি অ্যাভেলেবেল। একদমই পলিউশন হয় না, পলিউশন ফ্রি। পলিউশন ফ্রি হলো, তারপর কি হলো, এফিসিয়েন্সি মোর এফিসিয়েন্ট। এফিসিয়েন্ট মোর, সব থেকে বড় এক্সিলেন্ট রিডিউসিং এজেন্ট। এক্সিলেন্ট রিডিউসিং এজেন্ট। সমস্যা তখন হয়, অ্যাডভান্টেজ দেখে যে সবই তো খুব ভালো ভালো, ডিসঅ্যাডভান্টেজ গুলো শোনো তবে তো আসল জিনিসটা বোঝা যাবে, ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ, প্রথম হাইলি ইমপ্লেমেবল, দিলেই একদম ধরে যাবে, হাইলি ইমপ্লিমেন্টারি, ঠিক আছে। এবার সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজটা এটা হচ্ছে, ধরো একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কে তুমি 1 লিটার পেট্রোল ভরেছো, তার একটা মাস হবে
আর ট্যাঙ্কে তুমি 1 লিটার হাইড্রোজেন ভরেছো, তার একটা মাস হবে। সমস্যাটা এটাই, একটা পার্টিকুলার অ্যামাউন্ট ট্যাঙ্কে যতটা পেট্রোল ভরবে ততটা অ্যামাউন্টে যদি তুমি হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন ফুয়েল ভরো, সরি লিকুইড হাইড্রোজেন ভরো, ওর দুজনের যে ওয়েটটা হবে, দুজনের মধ্যে 30 গুণ ওয়েটের তফাৎ থাকবে। মানে বলতে হয় যে একটা ট্যাঙ্ক, মানে ধরো একটা ট্যাঙ্ক আছে, দুটো ট্যাঙ্ক আছে, একটাতে পেট্রোল আছে, তো এই ট্যাঙ্কের ওজন হচ্ছে 1 কেজি ধরে নাও, আর এইখানে পুরো এটা পুরোটাই পেট্রোলে ভরা। এই ট্যাঙ্কে সেম সেম ভলিউমের ট্যাঙ্ক, পুরোটাই তোমার হাইড্রোজেন গ্যাসে ভরা। এটা তোমার পেট্রোল আর এটা তোমার হাইড্রোজেন, হাইড্রোজেন ফুয়েলে ভরা। এইটা তোমার যদি 1 কেজি হয়, এটা তোমার 30 কেজি হয়। বুঝতে পেরেছো? contain 30x more weight than petrol in same volume of tank. ঠিক, ওকে। নেক্সট হয়ে যাবে যে এই যে হাইড্রোজেনটাকে গ্যাস, হাইড্রোজেন ফুয়েলটাকে ম্যানেজ করার জন্য যে আমাদের যেই ফুয়েল ট্যাঙ্ক গুলো চাই, খুবই এক্সপেন্সিভ ফুয়েল ট্যাঙ্ক চাই, নাহলে কিন্তু হাইড্রোজেন গ্যাস ম্যানেজ করা সহজ কথা না। ঠিক আছে, নিড হাইলি, মানে ওর জন্য ডিজাইন হাইলি এক্সপেন্সিভ ডিজাইন, highly expensive designed fuel tanks, যেটা আমাদের করা পসিবল না। দেখা গেল বাইকের দাম 2 লাখ আর ফুয়েল ট্যাঙ্কের দাম 5 লাখ, এখন কি করবে তুমি? ঠিক আছে, তাই জন্য এটা হাইলি এক্সপেন্সিভ ডিজাইন ফুয়েল ট্যাঙ্কস। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে হাইড্রোজেন ফুয়েলটা থাকলে একজনকে ক্যাটালিস্ট লাগবে। যখন হাইড্রোজেন ফুয়েল কাজ করবে, একজন ক্যাটালিস্ট হিসেবে থাকবে। ক্যাটালিস্ট যেটা ইউজ হয় হাইড্রোজেন ফুয়েলের ক্ষেত্রে, ক্যাটালিস্ট প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম পাওয়া যায় না, সমস্যা। ক্যাটালিস্ট ইউজ ইজ প্ল্যাটিনাম, হুইচ মানে সেটা সবসময় অ্যাভেলেবল হয় না, আবার দামি জিনিস। ঠিক আছে, হুইচ ইজ রেয়ার, লিখে দিচ্ছি রেয়ার এলিমেন্ট। কে ফুয়েল ট্যাঙ্কে তোমার হাইড্রোজেন ফুয়েল হবে তার সাথে প্ল্যাটিনাম দেবে, মানে প্ল্যাটিনামের একটা নেকলেস দাও তোমার কাজ দেবে, তখন এটা প্ল্যাটিনাম হচ্ছে মানে ক্যাটালিস্ট, তো প্ল্যাটিনাম লাগবে ক্যাটালিস্ট হিসাবে। বুঝতে পারছো ফুয়েল ট্যাঙ্কের দাম কিরকম হবে। তো এই কিছু ডিসঅ্যাডভান্টেজ ছিল, যে ডিসঅ্যাডভান্টেজ যে কারণে আমরা টিল ডেট আপাতত হাইড্রোজেন ফুয়েলকে অ্যাজ আ প্র্যাকটিক্যাল সিনারিওতে আমরা ইউজ করতে পারছি না। বাট আমরা অবশ্যই এক্সপেক্ট করব যে যদি প্ল্যাটিনাম ছাড়াও এমন কিছু ক্যাটালিস্ট পাওয়া যায় যে ক্যাটালিস্টটা সাথে হাইড্রোজেন ফুয়েল কাজ করবে, তো আমরা অবশ্যই ফাইন্ড করার চেষ্টা করব। এবং যদি এই যে হাইলি এক্সপেন্সিভ ডিজাইন ফুয়েল ট্যাঙ্কস গুলোকে একটু মিনিমাইজ করা যায়, এই জিনিসটা যখন আমরা করতে পারবো তখন অবশ্যই ইউজ করবো, তাই না? যখন আমাদের কাছে থাকবে না, দেখো এখন কি হয়, এইসব রিসার্চের ক্ষেত্রে পয়সা কম খরচা হবে, ঠিক আছে, কারণ আমাদের অত এসব ইয়ে নেই। যখন আমাদের দরকার পড়বে তখন ঠিক কিছু না কিছু উপায় বেরোবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো ডিহাইড্রোজেন এজ আ ফুয়েল, তো তোমাদের আজকে আমাদের এই টপিকটা শেষ হয়ে গেল। এই টপিকটার সাথেই আমাদের যে হাইড্রোজেন চ্যাপ্টারটা ছিল, হাইড্রোজেন চ্যাপ্টার আজকে হলো এখানেই শেষ তোমাদের মতো। নেক্সট আমরা অন্য কিছু চ্যাপ্টার করব, তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আজ পর্যন্ত এটাই, থ্যাংক ইউ।